তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে চলে আসো। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে। কিভাবে শুভেন্দু অধিকারী পার পেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিচ্ছে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা। দেখুন, ভোট যত এগিয়ে এসছে এই ধরনের সেন্ট্রাল এজেন্সির তৎপরতা বাড়ছে, তবে আমি এতে আশার আলো কিছু দেখতে পাই না। কারণ আমি দেখলাম 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল, যারা পোস্ট পোল ভায়োলেন্স করলো, যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সেই মামলা এখন কত দূরে। আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্বর যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঢোকাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। কামাখাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরে আর কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। যদি হয়তো ওয়েল অ্যান্ড গুড। দেখুন, ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই, কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না, ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সরকারি ক্ষেত্রে যখন ভিন্ন রাজ্য থেকে আসছে, যেহেতু এখানে বাঙালিদের জন্য বাংলার মানুষের জন্য রিজার্ভ নাই, ফলে সেখানে একটা বিতর্ক থাকছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে 80% সিট কি 90% সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে। অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে, সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না, কারণ সেই প্রভিশন আমাদের নাই, কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিকের জন্য। দেখুন, আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে চলে আসো। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে, আপনি দিদির সাথে একটু যোগাযোগ করুন। আর আমি উত্তর দিয়েছি সেটা মিডিয়ার মাধ্যমে বলছি, দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই। আমি এতটুকুই বুঝি, আমি জেলে যখন আমাকে 42 দিন রেখেছিল, আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম। তিনি 19-এর কোটা পার হয়নি, দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল, ফাঁসির কাটে তিনি গিয়েছিলেন। তার জীবনী আমি ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম, কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা, আমার জেলার মানুষ, হুগলি জেলার মানুষ, তার জীবনী আমি পড়েছি, আর স্টেজে সেটা বলি। আর বাস্তবেও তিনি 19-এর কোটা পার হয়নি, আমার এই 30 কোটা জাস্ট ক্রস করছি, 30-এর কোটাতে আমি জাস্ট এন্টার করেছি। সুতরাং আমাকে এই কিনতেও পারবে না, মিথ্যা মামলাতে আমাকে আটকাতে পারবে না। অফার কে দিচ্ছে? আপনি অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না, সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে, কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না। মানে বিধানসভার অন্দরে? হ্যাঁ, বিধানসভার ক্ষেত্রে। আচ্ছা, নশাদ আরও কয়েকটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে আজকের কলকাতা জেলা জুড়ে বালি খাদান, অবৈধ বালি খাদান, অবৈধ বালি পাচার, এইসব মামলায় ইডির রেড চলছে। কলকাতারও অধিকারী পার পেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিচ্ছে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, সেখানে 1.5 কোটি শুধু পশ্চিমবাংলায় কি করে থাকে, চরম অনৈতিক কথা বলছে। কিন্তু এই কথার জবাব অফিসিয়ালি বা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডন করছে না। ওই কিছু আব্দুর রহিম বক্সি, কোনো জায়গায় শওকত মোল্লা, কোনো জায়গায় জাহাঙ্গীর খান, কোনো জায়গায় কাজল শেখদেরকে দিয়ে এর উত্তর দিয়ে যাচ্ছে, মানে বাইনারি পলিটিক্সটাকে আরও ভালো করে তৈরি করছে। আব্দুর রহিম বক্সি সাহেবের কাজ হতো, যখন বলেছিল ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো, বার করে দেবো, তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা। দুর্ভাগ্য আমাদের, আইনত ব্যবস্থা গ্রহণ করতে হয়তো অনেকে চাইলেও তৃণমূলের সুপ্রিমো এটাকে আটকে দিয়েছে। এই যে আব্দুর রহিম বক্সি সাহেব যে কথা বলেছেন, আমি মনে করি চরম অসংসদীয় অগণতান্ত্রিক কথা, এই কথাকে কোনোদিন মান্যতা দেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস এই ধরনের কথা লাগাম দেওয়ার চেষ্টা করুক, তার সুপ্রিমো এটা আশা করবো। তবে মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না, তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন। তবে মুখ্যমন্ত্রীর যে প্রমিসগুলো করে ক্ষমতায় এসেছিলেন 2011-এর আগে, যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন, সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা চাইবো। উত্তরবঙ্গে যাচ্ছেন, চা শ্রমিকদের বঞ্চনার কথা তিনি মুখে বলছেন না। একটা চা শ্রমিক মাত্র 250 টাকা প্রত্যেক দিন তার মজুরি পায়। স্কিল লেবার, চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে। 450 টাকা পশ্চিমবাংলায় যাও, আমি মনে করি এটা কম, অনেক কম।
মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য 450 টাকা। আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার, আমরা উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি, চা শ্রমিক হিসাবে, চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না। প্রায় 2016 থেকে 2024 প্রায় 15 থেকে 16 বার ত্রিপাক্ষিক মিটিং হয়েছে, কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি। শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না। চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে, ঠিক জানুন পায়রা থাকার টঙের মতো হয়েছে, এইগুলো নিয়ে কেউ চর্চা হয় না। শুধুমাত্র তাদের কাছে যায়, তাদের সাথে একটু কথাবার্তা বলে, আবার চলে আসে। এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা হবে না। আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল, এই 2026-এর ইলেকশন আসছে, এই দুটো শক্তিকে পরাস্ত করবে। দেখুন, ওটা আমার ভাইজান, আবার উনি আবার উল্টো দিকে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি রাজনৈতিক স্ট্যান্ডার থাকবে, রাজনীতি করছে বলে মানে ফাটল ধরে গেছে, আলাদা আলাদা আমাদের বাড়িতে কেউ যদি রাজনীতি করে ফাটল ধরে গেছে, এটা বলা ভুল হবে। ফুরফুরা শিল্পের জায়গায় আছে। ফুরফুরা শিল্পে পীর সাহেব পীরজাদা মিলিয়ে প্রায় 70-এর অধিক আছে। আমরা যদি 3-4 জন রাজনীতি করি, তার জন্য ফুরফুরা শিল্প ফাটল ধরে যাবে, এটা যারা বলছে এটা আমার মনে হয় সঠিক তারা বলছে না। একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকমভাবে বলে ছড়াচ্ছেন। আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকমভাবে 1998 সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে, হ্যান করেছে, এই কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর নাহলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ, একদিকে 26,000 চাকরি বাতিল, একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না, উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে, অন্যদিকে পুলিশ কাস্টাডিতে আমাদের যারা বিরোধীরা করছে, সে আপনি শতরূপদা থেকে শুরু করে আর যারা আছেন, যারা যে ক্ষেত্রে মিনাক্ষীদি থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে। আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না, আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে। তো এই অপদস্থের জবাব আমি আমাদের কালো কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে বুঝে নেব। ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটুও ছাড় দেওয়া হবে না। যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেব।